কামারহাটি পৌরসভার 7 নম্বর ওয়ার্ড উত্তর 24 পরগনার সেখানে অবৈধ নির্মাণের অভিযোগ ওঠে প্রমোটারের বিরুদ্ধে। এই খবর আমরা নিউজ 18 বাংলায় দেখাই। পুর প্রধানের সঙ্গে কথা বলি। সেই সময় পুর প্রধান গোপাল সাহা তিনি বলেছিলেন যে ব্যবস্থা নেওয়া হবে এবং অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিলেন। আর নিউজ 18 বাংলার খবরের যে অবৈধ বাড়ি ভাঙার কাজ শুরু হলো কামারহাটি পুরসভায়। সরাসরি চলে যাব, প্রতিনিধি সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, এই অবৈধ নির্মাণ তৈরি করার অভিযোগ তো প্রমোটারের বিরুদ্ধে উঠেছিল, সেই অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করলো, কিন্তু ওই প্রমোটারের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হলো? হ্যাঁ দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি, গত 21শে জানুয়ারি আমরা নিউজ 18 বাংলায় এই খবর সম্প্রচার করেছিলাম। কামারহাটি পৌরসভার 7 নম্বর ওয়ার্ড ধবিয়া বাগান এলাকাতে এভাবেই কিন্তু অবৈধ নির্মাণ তৈরি করছিল স্থানীয় প্রমোটার মঈনুদ্দিন, যে প্রমোটার তিনি, এবং জগ লাগিয়ে কিন্তু বেআইনিভাবে এই কাজ করা হচ্ছিল। এবং তারপরে কিন্তু আমাদের খবর দেখে কিন্তু নড়েচড়ে বসে কামারহাটি পৌরসভা, এবং গোপাল শাহ পরিষ্কারভাবে আমাদেরকে বলেন যে এইভাবে কিন্তু কোনো অবৈধ কাজ করা যাবে না, এবং তারা কিন্তু ভাঙার নির্দেশ দিয়েছেন। তারপরে এই যে প্রমোটারের কিন্তু এখনো কিন্তু কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, এবং পৌরসভা নির্দেশ দেওয়ার পরেই কিন্তু পৌরসভাগতভাবে এই ভাঙার কাজ শুরু হলো। এবং এই ভাঙার কাজ যে শুরু হলো, এবং আগামী দিনে এই যে অবৈধ কাজ হচ্ছে কামারহাটি পৌরসভা এলাকা জুড়ে সমস্ত অবৈধ নির্মাণ ভাঙতে হবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন গোপাল সাহা, যিনি পুরপ্রধান রয়েছেন। এবং নিউজ 18 বাংলায় এই খবর সম্প্রচারিত হয়, এবং সেই জায়গা থেকে পৌরসভা যে উদ্যোগী হয়েছে তাদের যে নজরে আসে, সেই জায়গা থেকে কিন্তু নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন কামারহাটি পৌরসভার পুরপ্রধান গোপাল সাহা। বেশ সুবীর, আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ জানিয়েছেন, আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। একটা বাড়ি ভাঙা না, যতগুলো বেআইনি বাড়ি আছে প্রত্যেকটাই ভাঙতে হবে। আমরা প্ল্যান নেব না, আমরা বাড়ি করে ফেলবো, এবং পাশের বাড়ি যখন তখন ঘটনা ঘটতে পারে, স্কুলে যখন তখন ঘটতে না পারে, সেগুলো করে না দেখে গা ঘেঁষে কোনো ছাড় না দিয়ে বাড়ি করা, এ আর সহ্য করা যাবে না। এবার হুগলির আরামবাগ থেকে খানাকুলের মাঝের একটা ছবি দেখায়। দেখুন, খাল, আর সেই খাল দখল করে একের পর এক অবৈধ নির্মাণ, আর সেই অবৈধ নির্মাণে বুঝছে খাল। আরামবাগ থেকে খানাকুলের মাঝে খাল এভাবেই দিনের পর দিন ভরাট হচ্ছে। মুন্ডেশ্বরীর শাখা খাল ভরাটের অভিযোগ। সরাসরি চলে যাব, শুভদীপ রয়েছে আমার সঙ্গে, শুভদীপের সঙ্গে কথা বলবো। শুভদীপ, এই এলাকা এমনি বন্যা কবলিত এলাকা, এইভাবে খাল যদি বুঝিয়ে অবৈধ নির্মাণ হয় তাহলে তো বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ হবে। একেবারেই তমশ্রী, দেখো তুমি ঠিকই বলেছো, কারণ ডিভিসির যে জল ছাড়ে প্রত্যেক বছর বর্ষার সময়, সেই জল মুন্ডেশ্বরী নদী হয়ে কিন্তু এই শাখা যে দুটি খাল আছে, আরামবাগ থেকে খানাকুলের মূল যোগাযোগের যে রাস্তা, মায়াপুর থেকে গড়ের ঘাট যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের পাশে দুই সেচকালে কিন্তু অবৈধ নির্মাণ একের পর এক। সেখানে গড়ে উঠেছে পোল্ট্রি ফার্ম, সেখানে গড়ে উঠেছে বেসরকারি স্কুল, গ্যারেজ, দোকান সেখানে নির্মাণ করে ভাড়া দেওয়া হচ্ছে, দোতলা বিল্ডিং পর্যন্ত করা হচ্ছে খাল বুঝিয়ে। খালের একাংশ সমস্তটাই প্রায় বুঝে গেছে, এবং বন্যার সময় সব থেকে যেটা মানুষ আশঙ্কা করছেন, ক্রমশ খাল দখল হয়ে যাওয়ার ফলে বন্যার জলের যে চাপ, সেই চাপ সহ্য করতে না পেরে খাল ভেঙে গোটা গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। এর পাশাপাশি যে মূল রাস্তা, পিচ রাস্তা রয়েছে, সেই পিচ রাস্তাতেও কিন্তু ধস নামার প্রবল সম্ভাবনা রয়েছে। একের পর এক বিল্ডিং গজিয়ে উঠছে। আগে যে বিল্ডিং গুলো হয়েছিল সেগুলো তো রয়েছে, এবং যত দিন যাচ্ছে সেখানে আরো নতুন করেও কিন্তু বিল্ডিং গজিয়ে উঠছে। এই বিষয়ে পঞ্চায়েত, স্থানীয় আরান্ডি এক পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করেছেন সেখানকার সাধারণ মানুষ। এরপর প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকেই কিন্তু তাকিয়ে আছে আরান্ডি তথা এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষ। তমশ্রী, বেশ, আমাদেরও নজর থাকবে। বন্যার যে জলটা নিকাশি হওয়ার প্রচন্ড অসুবিধা, আমরা পঞ্চায়েতকে জানানোর পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত স্টেপ নিয়েছে, মহলে জানিয়েছে, তাতে করে কাজ বন্ধ রেখেছে। যাদের যে নির্মাণ হচ্ছিল সেসব বন্ধ আছে। অসুবিধা হচ্ছে বলতে একদম তো খালে একদম নিচে থেকে করছে, জল কাটার কোনো নিকাশি থাকছে না, তাতে করে হচ্ছে বন্যার অসুবিধা, বাঁধগুলো ভেঙে যাওয়ার অসুবিধা হবে। কিছু রিপোর্ট আছে, আমরা সেটা আমাদের ঊর্ধ্বতন আধিকারিক বা প্রশাসনিক ভাবে আমি বিডিও, এসডিও, বিভিন্ন জায়গায় জেলার যে যিনি কর্মাধ্যক্ষ, জেলার যিনি ইরিগেশন দপ্তরে আছেন, সবাইকে জানিয়েছি
যে এই মহামারী যদি এই অবৈধভাবে বাড়িগুলো না বন্ধ করেন, আগামী দিনে বিশালভাবে বন্যা মানে তৈরি হচ্ছে, রোকা যাবে না। কারণ জলটা আপনার ধরুন 80-90 ফুট ক্যানেল, তার যদি 50 ফুট দখল করে নেয়, জলটা তো বাধা পেয়ে ফ্লাড হবেই। মানে আধিকারিকদের সব জানিয়েছি, ওনারা ব্যবস্থা নেওয়ার। এবার একটা ছবি দেখাই আপনাদের। প্রথমে ছবিটা দেখুন আপনারা, জলে গঙ্গার জল, আর সেই জলে বিষ হাওড়া বালুতে। শহরের আবর্জনা মিশছে গঙ্গার জলে, তরল বর্জ্য শোধনের কারখানা বিকল। শিবপুর থেকে বালি গঙ্গায় নর্দমার জল, আর এতেই অতিষ্ঠ দুর্গন্ধ। গঙ্গা পাড়ের বাসিন্দারা রীতিমতো অতিষ্ঠ। কি বলছেন, কি অভিযোগ তাদের, শোনাবো প্রথমে। আতঙ্ক মানে একটা ভয়াবহ চিত্র, কারণ আমরা যে পানীয় জলটা পান করছি সেটা একদম দূষিত হয়ে যাওয়ার কথা। যেই বর্জ্যটা কখনোই সরাসরি গঙ্গায় পড়া উচিত নয়, কারণ এই পানীয় জলে যদি বর্জ্য পদার্থ পড়ে তাতে তো আমাদের প্রত্যেকেরই প্রাণহানির শঙ্কা রয়েছে। আমরা তো খুবই আতঙ্কিত, এখন এই জল থেকেই এত রোগ। কারণ কর্পোরেশন আছে, সে তো ইলেকশন হয়নি 7 বছর ধরে, এবার সেইখানের পরিকাঠামো ভেঙে পড়েছে, সেই জল ঠিকঠাকভাবে ফিল্টার হচ্ছে কিনা সেটা দেখবার লোক নেই। দেবাশিস রয়েছে আমার সঙ্গে, দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, সত্যি তো ভয়াবহ পরিস্থিতি, যারা গঙ্গাপাড়ের মানুষজন রয়েছে, সত্যি পরিশ্রুত পানীয় জল তারা আদেও কি পাচ্ছেন? কারণ যেভাবে গঙ্গার জলে এই রকম দূষণ মিশছে, আবর্জনা মিশছে, আর এখানেই তো প্রশ্ন উঠছে। দেবাশিস, দেখো, হাওড়া পুরসভার 66টা ওয়ার্ড, মূলত বালিকে নিয়ে যে ভোট হয়েছিল, টোটাল হাওড়া বালি সব নিয়ে প্রায় 66টি ওয়ার্ডের কয়েক লক্ষ মানুষ বলা যেতে পারে তারা কিন্তু বিষ পানি করছে। তার কারণ যে ছবি আমরা দেখাচ্ছি সেই ছবি কিন্তু অবশ্যই অনুপ্রেত নয়। তার কারণ হচ্ছে যে সোয়ারেজ সিস্টেম দীর্ঘদিন আগে থেকে ঠিক করা হয়েছিল যে হাই ড্রেন থেকে যে জলগুলি, অর্থাৎ শহরের যে আবর্জনা, সেই আবর্জনা যদি নর্দমায় বা গঙ্গায় মিশছে, সেক্ষেত্রে যেরকম গঙ্গা দূষণ হচ্ছে ও জলজ প্রাণীর সমস্যা হচ্ছে, সেই কারণে ঠিক করা হয়েছিল এসটিপি অর্থাৎ সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। কিন্তু সেই সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট কোথায়? 66টি ওয়ার্ডের জন্য মাত্র 3 থেকে 4টি সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, তাও কিন্তু পর্যাপ্ত নয়। কোনো সোয়ারেজ প্ল্যান্ট হয়তো ঠিক মতন কাজই করে না। এই সোয়ারেজ প্ল্যান্টের কাজ হচ্ছে যে আবর্জনা যেখান দিয়ে গঙ্গায় পাস হবে বা জমা জল যেখান দিয়ে পাস হবে, ঠিক তার আগে সেই সোয়ারেজ প্ল্যান্ট থাকবে, সেখানে আবর্জনা আটকানো হবে এবং সেই জলকে ট্রিটমেন্ট করে কিছুটা দূষণ কমিয়ে তাকে গঙ্গায় ফেলা হবে। এবং সেই কাজ কিন্তু কার্যত বন্ধ হয়ে গেছে বলে আমরা পুরসভার তরফ থেকে পরিষ্কার করা হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যা হচ্ছে সংখ্যা, সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের সংখ্যা একেবারে নেই। আর সেই জল গিয়ে মিশছে গঙ্গায়, আবার সেই জল জল ইন্ট্যাক্ট করে পদ্মপুকুর, বালি, বেলুড়ে বিভিন্ন জায়গায় সেখানে পরিশোধন করে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে এই পানীয় জল। কিন্তু যে পরিমাণে দূষণ মিশছে সেই পরিমাণে কি পরিশোধিত করা হচ্ছে তা নিয়ে একটা আতঙ্ক থেকেই যাচ্ছে। ফলে এই আতঙ্কে কিন্তু বলা যেতে পারে স্থানীয় বাসিন্দাদের দাবি বা শহরবাসীর দাবি, তারা জলের নামে বিষ পান করছে। আর হাওড়া পুরসভার দাবি এই যে সোয়ারেজ প্ল্যান্ট তা কিন্তু শুধুমাত্র পুরসভার পক্ষে সম্ভব নয়, একাধিক সংস্থাকে নিয়ে এটা করতে হবে। ফলে সেই সরকারি সংস্থার সমন্বয় তারও কিন্তু যথেষ্ট অভাব রয়েছে। বেশ দেবাশিস, এসটিপি গুলো আমাদের কাজ করছে, এসটিপি কাজ করছে না এরকম কথা না, কিন্তু হাওড়ার যে স্কেল, যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তি অনুযায়ী আরো এসটিপি আমাদের হলে বেটার। যখনই আমরা জানতে পারছি ডাইরেক্ট জল এইভাবে কেউ গঙ্গায় ডিসচার্জ করছে, আমরা কিন্তু সেখানে গিয়ে যা ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি। আমাদের যেটা আগামী দিনের চিন্তা ভাবনা থাকবে, যদি এসটিপি সংখ্যা আমরা এখানে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের আমরা সংখ্যা বাড়াতে পারি, তাহলে হয়তো এই সমস্যাটাকে আমরা আরো বেশি এফেক্টিভলি কন্ট্রোল করতে পারি। মহাকুম্ভে বিপর্যয়। 144 বছর পর মহাকুম্ভ এবং 29শে জানুয়ারি শাহী স্নানের যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, সেই মহাকুম্ভে 30 জনের মৃত্যু, যার মধ্যে বাংলার আসানসোলের জামুরিয়ার যুবক বিনোদ রুই দাস। কুম্ভে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে, আর সেই মৃত্যুতে শোক রয়েছে, কিন্তু শোকের মাঝেই ভোগান্তি পরিবারের। কি ভোগান্তি শোনাবো প্রথমে অভিযোগ। আমি একদম বুঝতে পারলাম না যে জামাইবাবুকে দেবে দিয়েছে। এত চিৎকার, আমরা 3 ঘন্টা জামে ফাইসে আসছিলাম, 3 ঘন্টা। ওখানে সরকার কিছু ব্যবস্থা নিল না, হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে ওরা, আর ওরা উঠাইনি, নিজে হসপিটাল নিয়ে চলে গেছে, আমি জানিও না। 30 তারিখে সকালে
ওর নাম্বারটাতে ফোন লাগাই, তা অন্য কেউ ধরছিল, ও আমাকে বললো যে লাশের মধ্যে ফোনটা পেয়েছি। ওখানে লোক যে দাবাই ছিল না, তো লোক আরো দাবাইছে, ভিড় ঢুকছে, কিন্তু ওইখানে কোনো ব্যবস্থা না। এত চিৎকার করেছে লোক, কোনো সরকার কোনো পুলিশ কেউ আসেনি, এখানে কেউ আসেনি বাঁচাতে একটা লোককে। না বললাম, আমি পোস্টমর্টম, বলছে কিছু হবে না। বলছে তোমার কি কারো পোস্টমর্টম? না না কিছু দেয়নি আমাকে, কিছু একটা কাগজ দেয়নি, কিছু দেয়নি। প্রয়াগরাজে চরম অব্যবস্থার অভিযোগই করছেন নিহতের পরিবার। সরাসরি চলে যাব, দীপক রয়েছে আমার সঙ্গে, দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, স্বাভাবিকভাবে দুশ্চিন্তা তো বাড়ছে শোকের মধ্যেও, কি করবেন, পরিবারের কি বক্তব্য? দেখো, ইতিমধ্যে জেলা প্রশাসনের হস্তক্ষেপে বিনোদ রুইদাসের মৃতদেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে। এবং যে অভিজ্ঞতার কথা জানিয়েছে বিনোদ রুইদাসের সঙ্গে যে আত্মীয় তার গেছিলেন কুম্ভে স্নান করতে, কি উত্তরপ্রদেশ সরকার কুম্ভ মেলাকে নিয়ে যেভাবে প্রচার করেছিল, ব্যবস্থার কথা জানিয়েছিল, বাস্তবে সেই চিত্র দেখা যায়নি কুম্ভ মেলায় গিয়ে। এমনটাই অভিজ্ঞতার কথা জানাচ্ছে। যদি কুম্ভ মেলায় ব্যবস্থা থাকতো, প্রশাসনের ব্যবস্থা থাকতো, রাজ্য সরকার যদি যেই প্রচার করেছিল সেই ব্যবস্থা যদি থাকতো, তাইলে হয়তো আজকে বিনোদ রুইদাসের মৃত্যু হতো না। কারণ বিনোদ রুইদাস পদপিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে এবং দীর্ঘ ঘন্টার পর ঘন্টা তার আত্মীয় স্বজনরা তাকে খুঁজে বেড়াইছে। প্রশাসনের পক্ষ থেকে এইটুকু ব্যবস্থা করে দেওয়া হয়নি কি সঠিক কোন জায়গায় গেলে তার খোঁজ পাবে, সন্ধান পাবে। তাই তারা সেই অব্যবস্থার কথাই তুলে ধরা হচ্ছে। এবং আজ যখন তার মৃতদেহ আসানসোল যে জামুরিয়াতে নিয়ে আসা হয়, সেই মৃতদেহ যখন জামুরিয়া পুলিশের কাছে হাতে তুলতে যায়, তখনই দেখা যায় কি যে মৃতদেহর ময়না তদন্ত হয়নি। মৃতদেহ যে ডেথ সার্টিফিকেট হয়, সেই প্রমাণপত্রটুকু তা উত্তরপ্রদেশ সরকার তাদের হাতে তুলে দেয়নি। তা নিয়ে কিন্তু জটিলতা তৈরি হয় কি একজন কুম্ভের মেলাতে গিয়ে পরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, তার ডেথ সার্টিফিকেট সেইখানকার চিকিৎসক দিল না, সেইখানকার সরকার তার ময়না তদন্ত করালো না। এই নিয়ে সমস্যার কথা কিন্তু আজকে তিনি জানান। শুধু বাস্তবে কুম্ভের মেলায় নেই, কুম্ভের মেলাতে মৃতদেহকে নিয়ে এসেও কিন্তু সেই একই ধরনের সমস্যার মুখে পড়তে হলো। অব্যবস্থার একটা চিত্রই সামনে আসছে, বোঝাই যাচ্ছে। এই কুম্ভ মেলায় পদপৃষ্ট হয়ে মৃত্যু, তারপরে চরম হয়রানি নিহতের পরিবারে। ওনারা এখনো পর্যন্ত কোনো কাগজপত্র দেয়নি, না পাওয়া পর্যন্ত আমরা তো বডিতে হাত দিতে পারি না। আদৌ উনি মানে জলে করে মারা গেছে বা কোনো মার্ডার হয়েছে বা কোনো কিছু হয়েছে বা পোস্টমর্টম, কোনো কিছুই রিপোর্ট নেই। কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ কলকাতার বাসিন্দা, নিখোঁজ পূর্ব পুটিয়ারির বাসিন্দা সুবীর নস্কর, নিখোঁজ কলকাতার 114 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রিজেন্ট পার্ক থানায় নিখোঁজ ডায়েরি পরিবারের। উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তাদেরও। কিছু খোঁজ পাওয়া যায়নি, মানুষটা সম্পূর্ণ নিরুদ্দেশ। আমরা এখন যথেষ্ট চিন্তায় আছি কোন অবস্থায় আছেন উনি। আমরা রিজেন্ট পার্ক থানায় যখন কমপ্লেন জমা করি ওনার ব্যাপারে, তো ওনারা দুটো নম্বর দিয়েছিলেন আমাদেরকে। একটা নম্বর সম্পূর্ণ কখনো ব্যস্ত আছে, কখনো সুইচ অফ বলা হয়েছে, আর আরো একটা নম্বরে রিং হয়ে 3-4 বারের নাগাদ ধরা হয়। কিন্তু ধরার পরে ওনারা বললেন যে আমরা এখান থেকে কিছু ডিটেলসে বলতে পারবো না, যা বলা হবে সেটা পরে পুলিশ প্রশাসনের মাধ্যমে জানতে পারবেন। আমি ওনাদের কাছে কোনো সদুত্তর পাইনি এখনো অবধি। মানুষের মনে সবসময় যেন কুচিন্তাটাই তো বেশি আসে। এখন কি অবস্থায় আছে সে তো আমরা জানি না, ভগবানের কাছে সেই প্রার্থনাই করছি সে না আসুক, বেঁচে থাকুক। উত্তরপ্রদেশ সরকারের কাছে চাইছি যে মতো অবস্থায় থাকুক, আমরা যেন খোঁজ পাই, তাহলে আমরা নিশ্চিন্ত থাকি। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু নিয়ে যোগী সরকারকে নিশানা অখিলেশ যাদবের। মৃত্যুর সংখ্যা গোপন করার অভিযোগ অখিলেশের। कुंभ में जिन लोगों की जान गई है भगदड़ में, सरकार संख्या छिपा रही है। और सरकार इसलिए संख्या छिपा रही है क्योंकि उन्हें मुआवजा न देना पड़े। ये जो वीआईपी वाली बात थी, तो वीआईपी के लिए अलग घाट है, अलग इंतजाम था, अलग प्रोटोकॉल था। लेकिन जो घटना हुई है, आम लोग जहां जाते हैं, सरकार अपनी बात छिपाना चाहती है, सरकार की गलती है। और मैं प्रेस के साथियों से भी कहूंगा, कम से कम कुंभ के मामले में जनता का ध्यान न हटाएं। कोई साजिश नहीं है, सरकार अपनी नाकामी छिपा रही है।